অবৈধ সন্তান জন্ম হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশ। আমি কি চাঁদাবাজি করতে গেছি? কারণ আমাদের শেল্টার নাই। আসলে দেখা ঢাকা শহর মায়ের নিচে মাটি নাই, আমরা সাধারণ মানুষ, আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে? কিন্তু তাদের শেল্টার আছে। এনসিপি আর জামাত শিবির মিল্লা এই দেশটারে গিল্লা হালাইতাছে, আর ওরা আকাম করে করে বিএনপির বদনাম করে। ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে, ক্ষমতায় গেলে বিএনপি কি করবে? ময়মনসিংহে 2 শিশু সন্তান সহ নারীর গলা কাটা মরদেহ উদ্ধার। কি হচ্ছে দেশের মাঝে? কেন এত হত্যাকাণ্ড? কেন জীবন্ত মানুষকে একে অপর হত্যা করছে? এই ভুল রাজনীতি থেকে ফিরে আসতে পারবেন। আপনাদের রাজনীতি যাদের হাতে, ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কাদের হাতে বুঝছেন তো? ওই যে থানা থেকে ছিনা নিয়ে যাওয়া, আজকেও ঘটনা ঘটছে। একটা বোন চিৎকার করতেছে যে আমার বাড়িতে হামলা করছে ছাত্র দলের ছেলে পেলে, এরকম ভিডিও ছড়ায় গেছে। আরো অনেক উদাহরণ দিতে পারি আমি, কিন্তু দিয়ে লাভ কি? আমার মা বলতো যে বিপদে কাউকে নিয়ে তামাশা করবি না, হাসি ঠাট্টা করবি না। তাহলে সত্য কোনটা? বহিষ্কার হলেন, আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই। সত্য কোনটা, পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের? 2 নম্বর বিষয়, এখন নতুন করে আলোচনায় আসছে যে মাহিন নামে যে অপরাধী, তিনি এনসিপি বা জামাত শিবিরের লোক, সেই মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দেশের পরিস্থিতি এখন ঘোলাটে, প্রচন্ড ঘোলাটে। ভালো করে বুঝবেন, দেশের পরিস্থিতি বর্তমানে এতটাই ঘোলাটে, যেমন বৃষ্টি নামলে কাদা মাটি ঘোলা হয়ে যে পানি জমা হয়, পানিটা যেরকম নোংরা এবং ঘোলাটে থাকে, ঠিক এরকমই এখন দেশের পরিস্থিতি ঘোলাটে। দেখেন, এই ঘোলা পানির ভিতরে আবার কেউ মাছ শিকার করবে, এবং মাছ শিকার অলরেডি করতেছে, কিন্তু ঘোলা পানির ভিতরে অনেকে নেমে আছে, সেটা বুঝতে পারতেছে না। আলোচনাটি পুরোপুরি শুনুন, আমি সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখেন, মিটফোর্ডের সেই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। একদল আর এক দলের পিছনে বাঁশ নিয়ে ঘুরতেছে, যেভাবে খুশি যখন খুশি একজনের পাশার মধ্যে আর একজনের বাঁশ হান্দাইয়া দিবে। যেটা ভিডিওর শুরুতেই ছোট ছোট কিছু ভিডিওর ক্লিপস দেখে আপনারা বুঝতে পেরেছেন। এনসিপির পাশার মধ্যে বাঁশ দেওয়ার জন্য ঘুরতেছে বিএনপির নেতারা, আবার বিএনপির পাশার মধ্যে পাশ দেওয়ার জন্য ঘুরতেছে এনসিপির নেতারা, জামাত ইসলামের নেতা কর্মীরা, চরমনাহের নেতা কর্মীরা। দেখেন, এই যে মিটফোর্ডের ঘটনার পর থেকেই এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যত দলের নেতা কর্মীরা বক্তব্য দিয়েছিল, এখন উল্টো বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে একের পর এক স্লোগান দিচ্ছে। যেমন জামাতকে সেই পাকিস্তান চলে যেতে বলতেছে, জামাত হলো রাজাকার। দেখেন, রাজনীতি এমন একটা জিনিস ভাই, যখন মনে করেন যে আপনার বিরুদ্ধে কেউ আছে, তখন আপনি একজনকে ভাই বানায় গলায় চুমা দিবেন আর বলবেন তুমি আমার ভাই, তুমি আমার আপন ভাইয়ের চাইতো আপন ভাই। যখন দেখবেন যে আপনার বিপদ কেটে যাবে, তখন বলবেন যে আলার বেটা শালা তুই কেডারে। এমন ঘটনাই ঘটছে। এক সময় যাদেরকে বিএনপি রাজাকার বলে, জামাত ইসলামের নেতা কর্মীদের, সেই রাজাকারদের সাথেই একসময় বিএনপি জোট ছিল, এবং একই মঞ্চে বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামের যে সমস্ত রাজাকার খ্যাত, যাদেরকে ফাঁসি দিয়ে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের সাথে খালেদা জিয়া একই ময়দানে একই মঞ্চে অনুষ্ঠান করেছে। এখন দেখা যাচ্ছে তাদেরকেই সেই বিএনপির নেতারাই রাজাকার বলছে। তাহলে কথা হলো, রাজাকার কি এই 2025-এ এসে হলো নাকি আগেই ছিল? যদি আগেই থাকে, তাহলে কেন তাদের সাথে বিএনপির এত ঘনিষ্ঠতা ছিল? হ্যাঁ, ভালো করে বুঝেন আপনারা। দ্বিতীয় নাম্বার, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যতীত সবগুলো দল মোটামুটি এক প্ল্যাটফর্মের মধ্যে ছিল। শক্ত হস্তে কিভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করা যায়, এই প্রচেষ্টা কিন্তু গত 16 বছর ধরে চালিয়ে আসছিল। অবশেষে শিক্ষার্থীদের কারণে সর্বশেষ 2024 সালে 5ই আগস্টে সেটা ঘটাতে মানে সক্ষম হয়, এবং শেখ হাসিনা পালিয়ে যায়। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বারে বারে দেশটা নষ্ট করা, নস্যাৎ করা, দেশের ভিতরে অরাজকতা, দেশের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, গুম খুম, নির্যাতন, এগুলো চালানোর অনেক ধরনের চেষ্টা তারা করছে। কারণ একের পর এক কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমেছে নানান বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে। হ্যাঁ, সবগুলো নিয়ে যখন মাঠে নামলো, একের পর এক আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা নিষিদ্ধ হয়েছে তারা ব্যর্থ হলো। এই ব্যর্থ হওয়ার পর এখন মনে করেন যে একটা ইস্যু ঘটে গেল। দেখেন, এই যে
বিএনপির নাম উঠে আসলো, আর এখন বর্তমানে বিএনপি কে চাঁদাবাজ বলা হচ্ছে, এবং তারেক রহমানের নামে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। উল্টো এখন আবার তারেক রহমানের দলের লোক বা বিএনপির দলের লোক জামাত ইসলামের নামে উল্টো স্লোগান দিচ্ছে, এনসিপির নামে স্লোগান দিচ্ছে, চরমোনাইয়ের নামে বাজে ভাষায় স্লোগান দিচ্ছে। তো দেখেন কি একটা অবস্থা, সবার হাতেই বাস, কে কার পাশার মধ্যে গুজে দিবে এই চিন্তা। আর ওদিক থেকে ঘোলাফানির মধ্যে মাছ শিকার করতেছে কে জানেন তো? মাছ শিকার করতেছে শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু বগল বাজাইতেছে আর চিন্তা করতেছে, যাক অবশেষে মনে হয় সাকসেস হইলাম, নিজে হয়তো আমার দলের লোকদেরকে দিয়া নানান ধরনের উল্টাপাল্টা কাজ করে হয়তো সাকসেস হতে পারি নাই, কিন্তু অবশেষে জামাত, বিএনপি, এনসিপি এগুলোর মধ্যে মানে লেগে গেছে একটা, চরম দ্বন্দ্ব লেগে গেছে। এখন টিভির পর্দা খুললেই, অনলাইনে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই খুন, গুম, রাজধানী, চাঁদা, ধর্ষণ একের পর এক। এই যে গতকাল একটা নিউজ দেখলাম, স্বামীকে উলঙ্গ করে ফেলেছে, স্ত্রীকে উলঙ্গ করে ফেলেছে চাঁদার জন্য। কারা এই কাজটা করছে? ওই চাঁদাবাজারাই। ঠিক আছে, আমি কোনো দলকে দোষ দেব না ভাই, আপনারা সবাই জানেন এগুলো কারা করে। তো এই জন্য আবার মনে করেন যে উলঙ্গ করে কি করছে, শেষ মুহূর্তে স্ত্রীকে ধর্ষণ করছে চাঁদার জন্য। আবার দেখলাম এক জায়গায়, এটা কারা করছে জানি না, গলা কেটে হত্যা করেছে। মানে দেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। ওদিকে হাসিনা তালি দিচ্ছে, এই জন্য হাসিনা তালি দিচ্ছে, এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তালি দিচ্ছে, যাক অবশেষে আমরা সফল হলাম। বাংলাদেশের পরিস্থিতি যত ভয়াবহ হবে, যত খারাপ হবে, যত উল্টাপাল্টা হবে, মনে রাখবেন ঘোলা পানির মধ্যে মাছ শিকার করবে হাসিনা, ঘোলা পানির মধ্যে মাছ শিকার করবে আওয়ামী লীগ। কারণ তারা দেখবে হাসিনা থাকতেই দেশ ভালো ছিল, হাসিনা থাকতেই তো দেশ স্বাধীন ছিল, হাসিনা থাকতেই তো দেশ ভালোভাবে চলতো। এখন টুপিওয়ালারা, এখন বিএনপি, এখন জামাত, এখন চরমোনাই, এখন ইউনূস, এদের হাতে ক্ষমতা আসার পরে এরা দেশের 12টা বাজাইতেছে। অথচ আমরা বুঝতে পারতেছি না যে আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করিয়া, ক্ষমতার লোভে একজনের আর একজনের বাস ঠেলাঠেলি করিয়া এখন মনে করেন যে সবকিছু মানে সুবর্ণ সুযোগ করে দিতেছে হাসিনারে। আমি কি কথা ভুল বললাম? জীবনে ভুল বলি না, বিস্তারিত আপনারা শুনছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যেই কথাগুলো বললাম আপনারা একটু কমেন্ট বক্সে জানায়েন যে নাসির ভাই আপনার কথা ভুল হয়েছে। আর যদি মনে করেন না আমি কথাগুলো সত্য বলছি, তাহলে বলবেন ভাই আপনার কথা রাইট। একটু কথাগুলো মানে বললাম, একটু কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গত ভিডিওতে আমি বলছিলাম যারা কমেন্টস করবেন তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ অনেকটাই রিপ্লাই দিচ্ছি, হয়তো দুই একটা মিস যেতে পারে, কারণ অনেকগুলো কমেন্ট এসেছে গত ভিডিওতে, মিস যেতেই পারে। তবে এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ যে কথাগুলো বললাম যে খোলা পানির মধ্যে তারা কিন্তু মাছ শিকার করতেছে, অথচ এদিকে বাস নিয়ে এই দল ও দলের পাশার মধ্যে দিতেছে, ও দল ও দলের পাশার মধ্যে দিতেছে, মানে অবস্থা খুব ভয়াবহ। মাঝখান থেকে সাধারণ জনতা মর, সাধারণ জনতা তোরা মর। ঠিক আছে, তো যাই হোক আমি আর কথা বাড়াবো না ভাই, একটু কমেন্ট বক্সে জানাবেন। মূলত কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। মালেক আফসারী সাহেব বর্তমান বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সৈয়দ মাসুক সাহেব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, এবং মাসুম বিল্লাহ তিনিও কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। চলুন আমরা পর্যায়ক্রমে এক এক করে ভিডিওগুলো দেখি। সর্বপ্রথম চলুন মালেক আফসারী সাহেবের কথাগুলো শুনে আসি। বিএনপি বিপদেই পড়ে গেছে, কারো বিপদে তামাশা করতে নাই। আমার মা বলতো যে কারো বিপদে হাসবি না কখনো। আসলে এটা ঠিক না। এই বিপদটা কিন্তু আসবে, এটা আমরা বুঝতেছিলাম, কারণ বেশ কিছুদিন যাবৎ মানে 5ই আগস্টের পর থেকে কিছু ব্যাপার জনগণ মেনে নিতে পারছিল না। ওই যে বারবার নির্বাচন নির্বাচন বলা, এবং নির্বাচন দিতেই হবে, গণতন্ত্রের একমাত্র মুক্তি নির্বাচন। কিন্তু আমরা কিন্তু এগুলো বিশ্বাস করতেছিলাম না সাধারণ জনগণ, কারণ গত 54 বছর তো যেসব সরকার আসছে সব নির্বাচন করেই আসছে, আবার নির্বাচন ছাড়াও আসছে, এগুলো তো দেখেই আসছি না। তো ওই জন্য নির্বাচনটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেই দিয়েছিলেন যে জুনের আগে নির্বাচন হবে, তারপরে ফেব্রুয়ারিতে আসলো, এখন তো বলেই দিল ডিসেম্বরে প্রস্তুতি নেন আপনারা, মানে নির্বাচনের ঘোষণা দিবে, ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ঘোষণা, প্রস্তুতি নিতে বলছে রাজনৈতিক দলকে এবং সরকারি কর্মকর্তাদের। একটা জিনিস খেয়াল করছেন, এই ডিসেম্বর কিন্তু 18 মাস পুরা হয়। ওয়াকার সাহেব বলছিলেন না যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে? দেখেন হিসাব কইরা, এই যে এখন জুন চলতেছে, গত জুন থেকে 12 মাস চলে গেল, 6 মাস পর ডিসেম্বর, তার মানে 12 আর 6 18, দেখছেন 18 মাস। কেমন একটা মিল আছে, তাই না? এরকম মিল সবাই বেলায় পাবেন। যেমন এই যে আমি কথা বলতেছি, আমি কোন উদ্দেশ্যে কথা বলি, কাদের পক্ষে কথা বলি, এটা কিন্তু আপনারা বুঝতে পারেন। ঠিক তেমনি এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, সত্যি ওনারা খুব বিজ্ঞ, আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলতেছি, ওনারা কিন্তু বিএনপির শুভাকাঙ্ক্ষী,
যেমন ডাক্তার জাহিদুর রহমান, জিল্লুর রহমান সাহেব, মাসুদ কামাল সাহেব, আরো অনেক সাহেব আছেন। ওনারা কিন্তু সত্যি সত্যি বিএনপিকে খুবই ভালোবাসে। এই ভালোবাসাটা কৃত্রিম না, মনে প্রাণে ভালোবাসে। আজকে দেখেন ওনারা কতটা লজ্জায় পড়ছে এই মিটফুডের ঘটনায়। সত্যি সত্যি লজ্জায় পড়ে গেছে, কারণ এই মিটফুডের ঘটনাটা ওরা নিজেরাই আপনারা এর মধ্যে যাই না গেছেন, আমিও কিছুটা জানছি। এই যে সোহাগ যে মারা গেছে আর ওই যে মঈন যে মারছে, এরা ভাই এক থালে ভাত খাওয়া মানুষ। হ্যাঁ, ওই বাসায় যাইতো, সোহাগের বাসায় যাইতো, একসঙ্গে বসে এক থালায় খাইতো, এক ডাইনিং টেবিলে খাওয়া মানুষ, বন্ধু বান্ধব ভাই। এবং এই সোহাগ কিন্তু এই 5ই আগস্টের আগে গত 16 বছর এর মামলা হয়েছে, জেলও খাটছে। ও বিএনপির একজন সক্রিয় কর্মী। এবং এই যে মঈন আর সোহাগ এরা কিন্তু খুবই জানি দোষ। কিন্তু এই 5ই আগস্টে একটা ব্যবসা মাথায় ঢুকে, এই ব্যবসাটা আগেও করছে সে, কিন্তু আওয়ামী লীগ আমলে তার এই ব্যবসাটা হাওয়া হয়ে গেছিল মনে করেন। তারপরে সে 5ই আগস্টের পরে এই ব্যবসাটা আবার নামছে। এবার বুঝেন ভাঙারি ব্যবসা, সিসি ক্যামেরা আছে। এবং ওইখানে যে মঈন বলছে যে তোর সাথে আমার পার্টনার নিতে হবে, সোহাগ বলছে যে না ভাই ব্রাদার ঠিক আছে, মাসে 10-20 হাজার টাকা নিও। 2-3 মাস দিছেও। কিন্তু আবার দেখেন এই সোহাগ কিন্তু মঈনের জন্মদিনে 72,000 টাকার ইলিশ মাছ খাওয়াইছে। হ্যাঁ, পার্টি দিছে, আনন্দ ফুর্তি করছে, এক ছিল সবাই। কিন্তু এই মঈন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। গত 2 মাস আগে থেকে সে দাবি জানাইতেছে তোর ব্যবসার পার্টনার নিবি, আর না হলে মাসে আমারে 2 লাখ করে দিবি। হ্যাঁ, 2 লাখ চান্দা দিতে হবে। আর সোহাগের কথা, তুমি আমার ভাই ব্রাদার, কেন আমি চান্দা দেবো? টাকা দরকার লাগলে নাও, আমি তো সবসময় দেই, সবসময় টাকা দিত। এবং মহল্লার আরো অনেকেই কিন্তু সে টাকা পয়সা দিত। এবার বুঝেন ভাঙারি ব্যবসা, হ্যাঁ, আবার সিসি ক্যামেরা, তার মানে ওইখানে আরো অনেক কিছু হইতো। টাকা পয়সা আমদানির অনেকগুলো রাস্তা খোলা ছিল। না হলে কেন নিজের বন্ধু মঈন এসে বলবে আমাকে মাসে 2 লাখ দিবি, নাইলে পার্টনার বানায় নিতে হবে। বুঝছেন ব্যাপারটা? ওই থেকে দ্বন্দ্ব, আর ওই দ্বন্দ্ব থেকে ওই যে দেখছেন পাথর দিয়া কিভাবে যে ঘটনায় আজকে সত্যি লজ্জার মুখে পড়ে গেছে বিএনপি। দেখেন পিনাকি দাও ব্যাপারটা বুঝতে পারছে। উনি বুঝতে পাইরা উনি একটা কন্টেন্টের মধ্যে কিছু কথা বলছে বিএনপিকে নিয়ে, মানে যে তারেক রহমান সাহেবকে যেভাবে পচানো হচ্ছে এটার পক্ষপাতী উনি না। এবং বিএনপি দলটার দরকার আছে, উনি বলতেছে হ্যাঁ দরকার আছে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশে বিএনপির দরকার আছে। এবং এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল, এই দলকে এইভাবে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এই কথাটা উনি বলছেন। ওনার ওই ভিডিও থেকে ছোট্ট একটা অংশ অলরেডি ভাইরাল হয়ে গেছে। আর জামাত শিবির এনসিপি কে বলি, চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপি কে দল হিসেবে, তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না। এতে দেশের উপকার হবে না। বিএনপি মানে চান্দাবাজ না, বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া, বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে। আমাদের শত্রু কিন্তু একটাই, ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ। সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই, তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের, আসবে বিভ্রান্তি আর ধ্বংস। তাই সমালোচনা করেন, সংশোধনের ডাক দেন, কিন্তু ধ্বংস ডেকে আনেন না, কারণ আমরা সবাই একই ঐক্যতানে বাঁধা, একই বিপ্লবের সৈনিক। এই সত্যটা ভুলেন না, এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না। কথা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, গণতন্ত্রের জন্য ভাই সব দলেরই তো দরকার আছে, তাই না? কিন্তু প্রশ্ন এসে পড়ছে এখন এই বিএনপির মধ্যে যারা আছে, ইনারা তো দলটাকে একটা লাইনে আনতে পারতেছে না। হ্যাঁ, এই দলটাকে লাইনে আনার জন্য আরো কিছু নতুন মুখ লাগবে। আমার একটা প্রস্তাব আছে তারেক রহমান সাহেবের কাছে। এই প্রস্তাবটা এই যে দেখেন, এই যে জিল্লুর রহমান সাহেব, মাসুদ কামাল সাহেব, ডাক্তার জাহিদুর রহমান সাহেব এবং আরো যে সাহেবরা আছেন, ওনারা সত্যি ওনারা বিজ্ঞ, ওনাদেরকে আপনার অ্যাডভাইজার বানাইতে পারেন তো, হ্যাঁ, আপনার উপদেষ্টা বানায় নেন। ওই যে ফজলুর রহমান যেমন বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিল, ওর থেকে 1000 গুণে ভালো তো ভাই, 1000 গুণে ভালো। আমি জানি না ওনারা রাজি হবেন কিনা, কিন্তু এটা তো আর রাজনীতি করে না, দল করে না, একজন বড় নেতার অ্যাডভাইজার হওয়া। ওনারা যদি আপনার উপদেষ্টা হয় আর ওনাদের কথা যদি শুনেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের এই লজ্জা থেকে ফিরে আসতে পারবেন। হ্যাঁ, এই ভুল রাজনীতি থেকে ফিরে আসতে পারবেন। আপনাদের রাজনীতি যাদের হাতে, ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কাদের হাতে বুঝছেন তো? ওই যে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া, আজকেও ঘটনা ঘটছে, একটা বোন চিৎকার করতেছে যে আমার বাড়িতে হামলা করছে ছাত্র দলের ছেলে পেলে, এরকম ভিডিও ছড়ায় গেছে। আরো অনেক উদাহরণ দিতে পারি আমি, কিন্তু দিয়ে লাভ কি? আমার মা বলতো যে বিপদে কাউকে নিয়ে তামাশা করবি না, হাসি ঠাট্টা করবি না। সেই কারণে আমি বলতেছি ওনাদেরকে এবং আরো যারা আছে বিজ্ঞ মানুষ দেশের, ওনাদেরকে নিয়ে আপনি একটা অ্যাডভাইজার কমিটি বানান আপনার, হ্যাঁ, তারেক রহমান সাহেব। কারণ ওনারা তো ঢাকায় থাকে, ওনারা বাংলাদেশের ভিতরের খবর সব কিছু রাখে, গ্রামগঞ্জের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর ওনাদের কাছে আছে। আপনার যে দলের লোকের আছে, আপনাকে যে খবর দেয়, ওই খবরের মধ্যে গ্যাপ আছে, অনেক কিছু গ্যাপ আছে। না হলে গত 10 মাসও তো দলটাকে গুছায় আনতে পারলেন না। হঠাৎ করে যদি এই মুহূর্তে নির্বাচনও দেওয়া যায়, দেখবেন আপনার দলের মধ্যে এত গন্ডগোল হবে, এত মারামারি হবে, আরো অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। এর মধ্যে 100 পার হয়ে গেছে। এটা কি চান? নিশ্চয়ই না। আমার মনে হয় নির্বাচনের দিকে ধাবিত না হইয়া দলকে ঠিক করার জন্য তাড়াতাড়ি মাঠে নামেন, হ্যাঁ, এবং ওনাদের পরামর্শ নেন। আমি যাদের কথা বললাম, এই জন্য বললাম, আমি গত 9-10 মাস ওনাদেরকে ফলো করছি। সত্যি ওনারা আপনাদেরকে ভালোবাসে, ওনারা চায় গণতন্ত্রের জন্য এই দলটা টিকে থাকুক, ওনারা চায় গণতন্ত্রের মুক্তির জন্য এই দলটা নির্বাচন করে ক্ষমতায় চলে আসুক।
দর্শক, মালেক আফসারী সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আমি কথা বাড়াবো না, যেহেতু প্রথমে আমি অনেক কথা বলে ফেলেছি। চলুন আমরা দ্বিতীয়তে মাসুম বিল্লাহ তার বক্তব্যটি শুনে আসি। তিনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিএনপি, এনসিপি, জামাত এইসব বিষয় নিয়ে তিনি কি আলোচনা করতে, শুনে আসি। রাজনৈতিক দলগুলো এই দায়টা কার ঘাড়ে চাপাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা দেখলাম পুলিশের বক্তব্য অনুসারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আবার পক্ষান্তরে দেখলাম যারা এর সাথে জড়িত তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দুটো বিষয় খেয়াল করেন, দল তাদের সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, কিন্তু পুলিশ বলছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। আবার একটি পক্ষ বলছে এটি বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হয়েছে, চাঁদার বিষয় নয়। এই দেখেন বিষয়গুলো, তাহলে সত্য কোনটা? বহিষ্কার হলেন, আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই। সত্য কোনটা, পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের? 2 নম্বর বিষয়, এখন নতুন করে আলোচনায় আসছে যে মাহিন নামে যে অপরাধী, তিনি এনসিপি বা জামাত শিবিরের লোক, সেই মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে মাহিন কোন রাজনৈতিক দলের লোক ছিল? এটা নিয়ে একটা নতুন প্রশ্ন উঠেছে। আরও কয়েকটি বিষয় এখন আলোচনায় আসছে যে যারা চাঁদাবাজি করছে এদেরকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু এই সংখ্যা বা এই অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে কেন? দলের মধ্যে মানে যে দলগুলো এই অপরাধের সাথে জড়িয়ে, তাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে? চলেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমে আসি সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আমার পর্যবেক্ষণ। সোহাগকে যারা হত্যা করেছে তার পরিবারের যে স্পষ্ট বার্তা গণমাধ্যমে দেখেছি, টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেখানে বলা হয়েছে প্রতি মাসে সোহাগ ওই চাঁদাবাজদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার চাপ দেওয়া হয়েছে সোহাগকে, চাঁদা। তিনি রাজি হয়নি বলে তাকে হত্যা করা হয়েছে। কয়েকটি সূত্র বলছে 2 লক্ষ টাকা প্রতি মাসে চেয়েছে তার কাছ থেকে। এরপর যারা এই পাথর দিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম, ঠিকানা, সকল রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছে। কিন্তু পুলিশের কর্তা ব্যক্তি কি বললেন? খুনিদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই পুলিশ কি বিএনপির? না। এই পুলিশের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন, সে ফ্যাসিস্টদের দোসর। সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সেজে বিএনপিকে পিটিয়েছে, বিএনপির সময় এখন বিএনপি সেজে অন্যকে পিটাবে। সে মূলত তার চেয়ারটাকে ধরে রাখার জন্য আরও বড় অপরাধকে উস্কে দেবে। 1 নম্বর, পুলিশকে এখন জিজ্ঞাসা করতে হবে, যদি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ না মেলে তাহলে সেই দল থেকে তাদের বহিষ্কার করলো কেন? তার মানে আপনি মিথ্যা বলছেন, আপনি আইনের পোশাক পরে একটি চেয়ারে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে মিথ্যা বলছেন। এই মিথ্যা বলার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে, অথবা সরকারের উচিত এইসব দলবাজ পুলিশদেরকে ঘাট ধরে বের করে দেয়া। 2 নম্বর বিষয়, বাংলাদেশে হাসিনার রেখে যাওয়া কজন পুলিশ ইতিমধ্যে চাকরি হারিয়েছে বলেন তো? কয়জন? প্রথম দিন থেকে এগুলো নিয়ে আমরা কাজ করেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের রেখে দেওয়া, মানে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া 95% পুলিশই বহাল আছে, এবং যাদেরকে আওয়ামী লীগ 15-16 বছরে নিয়োগ দিয়েছে একদম বেছে বেছে আওয়ামী লীগ পরিবার থেকে, বিএনপি, জামাত বা আদার্স মতের লোকদের সুযোগই দেওয়া হয়নি। ইউনূস সরকার ক্ষমতায় বসে কজন পুলিশে চাকরি খেয়েছে? হাতে গোনা কজন। নতুন করে কজন পুলিশে নিয়োগ দিয়েছে? আমার জানা মতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় যায়নি। এখন প্রশ্ন হলো, ইউনূস সরকার বিপ্লবের চেতনার যে সরকার গঠন করলেন, সেই চেতনার আসলে মূলাটা কোথায় গিয়ে দাঁড়ালো? ইউনূস সরকার কি চায় দেশের মধ্যে এরকম একটি অরাজকতা সৃষ্টি হোক আর তিনি আরও লম্বা সময় ক্ষমতা থাকবেন? হতে পারে, ক্ষমতার খায়েশ অনেকের থাকতে পারে। দেখুন, পুলিশের মধ্যে যারা বিগত 16 বছর বিরোধী মতকে, বিএনপি জামাতকে পিটিয়েছে, ক্রস ফায়ার করেছে, গুম করেছে, তাদেরকে নির্যাতন করেছে, একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে, কাউকে বাড়িতে ঘুমোতে দেয়নি, পরিবারের উপর অত্যাচার করেছে, স্ত্রীর উপর অত্যাচার করেছে, স্বামীকে না পেলে স্ত্রীকে ধর্ষণ করেছে, এরকম বহু ঘটনা যে পুলিশরা ঘটিয়েছিল, সেই পুলিশরা তো এখনো বহাল তবিয়তেই আছে, তাই না? সেই পুলিশরা এখন হয়তো মনে করছে যে আমরা পিঠ বাঁচাবার জন্য বিএনপি সেজে যাব। আর বিএনপি যদি মনে করে যে এরা তো আমাদের পক্ষে আছে, এরা আমাদের লোক, তাহলে আমি মনে করি বিএনপিকে আগামী দিনে অনেক বড় বিপদে পড়তে হবে। দ্রুত সেই সব পুলিশের তালিকা করে তাদেরকে চাকরি থেকে সরাতে হবে যারা আওয়ামী লীগের আমলে গুরুত্বপূর্ণ পদগুলিতে ছিলেন। মনে রাখবেন, এরা বাতাসের সঙ্গে নৌকার পাল তুলবেন, কোন দিকে যেতে হবে এরা জানে। হাসিনার সিগন্যাল পেলে এরাই ঘুরে দাঁড়াবে জনগণের বিরুদ্ধে আবারও, মনে রাখতে হবে। 2 নম্বর বিষয়, বিএনপিকে এই মুহূর্তে যে বিষয়টি মনে রাখতে হবে, গত 1 বছরে 200-র উপর নিজেদের দলীয় নেতাকর্মী খুন হয়েছে। আমি যতটুকু তথ্য ঘেটে দেখেছি, হাসিনার আমলে 1 বছরে বিএনপির এত নেতা হত্যা হয়নি। হাসিনার আমলের 1 বছরে, পুরো 15 বছরের হিসেবে বলছি না, 1 বছরে। 5 তারিখের পর বিএনপির সাথে, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনগুলো, ছাত্রদল হোক, যুবদল হোক, বাকি যে অঙ্গ সংগঠন আছে, এরা নিজেদেরকে হত্যা করেছে 200-র উপরে। সংখ্যাটা আরও অনেক। প্রশ্ন করবেন না এখন যে আওয়ামী লীগের আমলেই তো বিএনপির এত লোক প্রাণ হারেনি 1 বছরে, তাহলে বিগত এই 1 বছরে নতুন বাংলাদেশে হাসিনার বিদায়ের পর বিএনপির লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন? বিএনপি এখন বিচার কার চাইবে? যিনি হত্যা হয়েছে নাকি যিনি হত্যা করেছেন?
এই উত্তরগুলো খুঁজছেন বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই 1 বছরে যদি নিজেরা নিজেদের কি প্রায় 200 লোককে মেরে ফেলে, ক্ষমতায় আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারা? এই বিএনপিকে জনগণের আস্থায় আনবে কারা? আমার কথাগুলো শুনলে এখন মনে হবে আমি অন্য কোনো দালাল শব্দটা আপনারা খুব ভালো ব্যবহার করতে পারেন, আমার যায় আসে না। বিগত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম এই সোহাগকে নিয়ে লাইভ। জম্মের মতো আমাকে মানুষ বিএনপির দালাল বলেছে, জম্মের মতো। মানে আমি বলেছিলাম যে এটার সাথে বিএনপির সম্পৃক্ততা নেই। মানে যারা তারেক রহমান বা বিএনপিকে গালাগাল করছেন আমি এটার বিরোধিতা করেছি। কমেন্ট দেখলাম, আমাকে কেউ কখনো ভিডিওতে এরকম গালাগাল করে না। ওই কমেন্ট দেখে গালাগাল শুনে, মানে বিএনপির দালাল শব্দটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে মানুষের চিন্তার বা বিবেকের জায়গাটা এত মানে ন্যারো কেন? মানুষ আসলে বৃহৎ আকারে চিন্তা করতে পারে না কেন? আমার আজকের ভিডিও দেখে আবার মনে করবেন যে আমি অন্য কোনো দলের দালাল, তাই তো? কেউ সাংবাদিক ভাবতে পারেন না, কেউ নিরপেক্ষ চিন্তা করতে পারেন না। কোনো না কোনো দলের পক্ষে আপনাকে নিতেই হবে, যেতেই হবে। সত্য কথা বাংলাদেশে বলা এত বিপদ, যারাই সত্য বলবে তাদেরকে দালাল বলতে হয়। তো দেখুন, গত 1 বছর 5 আগস্টের পর এখন 1 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে 200-র অধিক নিজেরাই, যেটুকু টেলিভিশনে বা খবরপত্রে দেখেছি, নিজেরা নিজেদের মেরেছে। এই দলটি ক্ষমতায় আসার পর নিজেদের দল, মানে এদের তো অন্য কাউকে মারতে হবে না, এরা নিজেরা নিজেদের হুমকির মধ্যে থাকবে। অর্থনৈতিক বা ক্ষমতার দম্ভ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই দলগুলোর মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো এমনভাবে একে অপরের শত্রু করে যে লোকটা বিগত 15 বছর এক ভাই আরেকবার জন্য লড়াই করেছে, হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর একে অপরের শত্রু হয়ে গেছে। কেন? আমার ওই লঞ্চ ঘাট দখল করতে হবে, আমার ওই বাস স্ট্যান্ড দখল করতে হবে, টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে। এই দখল আমি একা খাবো? হ্যাঁ, আমি অনেক কষ্ট করেছি। আমার এই মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই লোভ, অর্থনৈতিক টার্গেট, রাজনৈতিক পদবীর টার্গেট, এরা একে অপরকে ভুলে যায়, এরা ভাই, এরা হয়ে যায় শত্রু, একে অপরকে মেরে ফেলে। পাথর দিয়ে মানুষটাকে মারার দৃশ্যগুলো দেখেছেন? কল্পনা করা যায়? আমি এটার সাথে সংশ্লিষ্ট করব আমাদের শত্রু দেশের এজেন্সিকে, কারণ এত নির্মমভাবে একটা মানুষকে হত্যা করে একটা জাতিকে উস্কে দেওয়ার যে প্রবণতা, এগুলি হয় সবসময় গোয়েন্দা বাহিনীর। আমাদের শত্রু দেশটির এজেন্সি এই কাজটি করেছে, এটা আমার ধারণা। যদিও যারা করেছে তারা রাজনৈতিক পরিচয়, এটাই নিয়ম, তাদেরকে দিয়েই করাবে। কোনো আকাশ থেকে শয়তান এনে, ফেরেশতা এনে বা কোনো লোক ভাড়া করে না, এই কাজটি করতে হলে এভাবেই করতে হবে। আসেন 3 নম্বর বিষয়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মাহিন কোথা থেকে গ্রেপ্তার হয়েছে। কেউ বলছেন শিবিরের মিছিল থেকে, কেউ বলছেন এনসিপির মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে। ধরে নিলাম তিনি শিবির বা এনসিপির মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে। কালকে যদি আরেকজন অপরাধী বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার হয়, সে কি বিএনপির? আমাকে বলেন, সে কি বিএনপির? কেউ অপরাধ করে বাঁচার জন্য কোনো একটি মিছিলে ঢুকে পড়লে সে দায় সেই মিছিলের ব্যক্তিরা নেবে। এই প্র্যাকটিস যদি আগামী দিনে শুরু হয়, ধরেন মাহিন, বাদ দিলাম মাহিন কোন দলে সেটা নিয়ে আমার আর আলোচনা বাদ, মিস্টার কদম আলী একজন মানুষকে হত্যা করলেন, করে তিনি চলে গেলেন বিএনপি বা জাতীয় পার্টি বা এনসিপি বা চরমোনাই বা ইসলামী কি বলে হেফাজতে ইসলাম কোনো একটি দলের মধ্যে। তখন আপনারা কী করবেন? ব্যক্তি যখন একটা অপরাধ করে কোনো দলে ঢুকে যাবে, আদৌ তিনি সেই দলের না, তাহলে আপনি কী করবেন? সেই দলের বিরুদ্ধে আপনি প্রচার শুরু করবেন। কিন্তু আমরা কি করছি? বিএনপি কখনো এই লোকদের পাথর মেরে হত্যা করতে বলেছে? বিএনপি কিন্তু বলেনি। মিছিলগুলো হলো কি নিয়ে? তারেক রহমানকে নিয়ে। যে অশ্লীল ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগানগুলো উঠেছে, আমি ধরে নিচ্ছি, আমি বুঝেই নিচ্ছি যে এগুলো ইন্টেনশন, এগুলো পূর্ব পরিকল্পিত প্ল্যান। মিটফোর্ডে একটা অপরাধ করেছে একজন, সরাসরি গালাগাল করা হচ্ছে তারেক রহমানকে। কেন ভাই? 15-16 বছর আগে আপনার সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একটা মিছিল করতে পেরেছেন কেউ? যে শেখ পরিবারের নামে বাংলাদেশকে লুটে পুটে শেষ করে ফেলা হয়েছে, কেউ তো সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একটা স্লোগান তুলতে পারেননি। এখন তুলছেন তারেক রহমানের নামে, কারণ তারেক রহমান এই বিষয়গুলোর প্রতিহিংসার মাধ্যমে নেন না। তিনি সবসময় শান্তিপূর্ণ আলোচনা বা তিনি সবসময় সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করতে চান। তার বিরুদ্ধে এত এত অভিযোগ, খাম্বা থেকে শুরু করে সিএনজি মিএনজি, তিনি এগুলো নিয়ে কখনো প্রকাশ্যে মানুষের মুখোমুখি হননি, কারণ তিনি মনে করেন বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করে, একদিন মানুষের উত্তর পাবে। কিন্তু তার মিডিয়া সেলগুলো, আমি দেখছি বিএনপির মিডিয়া সেল বা তারেক রহমানের যে মিডিয়া সেল এখন যারা কাজ করছে, তারা এই ন্যারেটিভের এগেনস্টে শক্ত কোনো জবাব দিতে পারছে না। এটি কোনো একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আপনারা অপরাধীর বিচার চান। দর্শক, 2 নম্বর ভিডিওটি আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাবেন। হ্যাঁ, মতামত জানাতে ভুলবেন না। আমরা আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, পরিস্থিতি নিয়ে, বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে, কোন পথে হাঁটছে, আমাদের সামনে কি বিপদ আসতে যাচ্ছে, বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন সৈয়দ মাসুক। হ্যাঁ, চলুন সৈয়দ মাসুক সাহেবের বক্তব্যটি শুনে আসি। ময়মনসিংহে 2 শিশু সন্তান সহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার। কি হচ্ছে দেশের মাঝে? কেন এত হত্যাকাণ্ড? কেন জীবন্ত মানুষকে একে অপর হত্যা করছে? কার পরিকল্পনায়? কেউ কেউ ভাবছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানেরই করাচ্ছেন। আমি বলছি না, অন্য কিছু। সেনাপ্রধানের এই দুঃসাহস নাই বাংলাদেশে সামরিক শাসন জারি করা, কারণ তরুণ সেনাবাহিনীর সৈনিকরা 2 চোখ কান খুলে অপেক্ষা করছে। সেনাপ্রধানের কোনো কিছু করলেই তারা কিছুতেই
তাকে এই ব্যবস্থাপনায় যেতে, দেশের বিরুদ্ধে যেতে, রাষ্ট্রীয় ক্ষমতা নিতে দিবে না। প্রিয় দর্শক, আজকে আলোচনা করছি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় বিষয় নিয়ে, যেগুলা হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কারাই বা এর সাথে জড়িত আছে। মিটফুটে হত্যাকাণ্ডে পরিকল্পিত নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে আঘাত আনা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের দলীয় মিটিং, ভেঙে ফেলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের গাড়ি। এই অবস্থা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নাকুশ কেন বাংলাদেশের জনগণ? বিএনপির প্রতি মানুষের আছে অগাধ ভালোবাসা, বিশ্বাস। প্রচুর মানুষ এখনো বিএনপিকে ভালোবাসেন, কিন্তু বিএনপির ভিতরে মির্জাফর হিসাবে পরিচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ আরো অনেকেই মনে করছেন যে ভারত তাদের ঘাড়ে বসেছে। তাদের পুরাতন রাজনৈতিক চেতনা আবার জেগে উঠেছে হাসিনা চলে যাওয়ার পরে। সালাউদ্দিন আহমেদ ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ, মির্জা আব্বাস ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ। তারা বেগম খালেদা জিয়ার পাশে প্রহরী হিসাবে কাজ করেছিলেন 2006 সাল পর্যন্ত। এরপর থেকে পাল্টে যাচ্ছে তাদের মুখোশ, তারা হয়ে যাচ্ছেন একে একে আওয়ামী লীগের দূষর। কেনই বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন দীর্ঘকাল যাবৎ বিএনপির মহাসচিবের দায়িত্বে, হাঁটতে পারছেন না, সঠিকভাবে একটি জায়গায় গিয়ে একটি মিছিল মিটিং করার সামর্থ্য তার গায়ে নাই। তারেক রহমান এখনো তরুণদের মাঝে আছেন, তার বয়স 60-এর কোটাই হলেও তরুণদের মাঝে তার পছন্দের বা একজন 40-50-এর তরুণের সাথেই তার তুলনা করা চাই। কেন তারেক রহমান একজন তরুণ বিশ্বস্ত সাহসী লোককে মহাসচিব তৈরি করছেন না? কোথায় আটকিয়ে আছেন? দলের ভিতরে কি কোনো নতুন কোনো ভারতীয় গোয়েন্দাদের হাতে তারেক রহমান আটকিয়ে গিয়েছেন? কোন জালের বেড়া জালের মধ্যে থেকে তারেক রহমান বাংলাদেশ যেতে পারছেন না? নিরাপত্তা তিনি দেখছিলেন না। আমরা ভাবছিলাম কেন তারেক রহমান যাচ্ছে না। গত এক সপ্তাহের ঘটনাবলী দেখলে আমরা বুঝতে পারি যে তারেক রহমান কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিলেন, কিন্তু গ্রিন সিগন্যালটি হলুদ সিগন্যাল থেকে এখন মনে হচ্ছে রেড সিগন্যালের দিকে দাবিত হচ্ছে। আরো অন্ধকার হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে লানত দিবে বা জিয়াউর রহমানের ফটোতে পা দিবে, সেটা আমি বিশ্বাস এখনো করতে চাই না। এটা ভারতীয়রা করছেন, ভারতীয়রা ওনার দলে দলে যোগ দিয়েছেন। হাজী সেলিমের পুরা গ্যাংটি পুরান ঢাকায় যোগ দিয়েছেন বিএনপি, আর এই হাজী সেলিমের গ্যাং থেকেই হত্যাকাণ্ডটি মিটফুটে হয়েছে বলে বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে আমি জানতে পেরেছি। কেনই বা দলে দলে সেই ভারতে পালিয়ে যাওয়া দলটির লোকজনকে বিএনপিতে যোগদান করাতে হবে? লাঠিয়াল হিসাবে তারা নাকি এখন কাজ করছে বিএনপির পক্ষে। লাঠিয়াল দিয়ে কি শেখ হাসিনার 15.5 বছরের রাজত্ব ধরে রাখা গিয়েছে, নাকি লাঠিয়াল ছাড়া ভালোবাসা দিয়ে এনসিপির এই তরুণ তরুণীরা আজকে বাংলাদেশের কানাচে ঘুরে বেড়াচ্ছে? তরুণ তরুণীদেরকে কেন মানুষ এত ভালোবাসা দিচ্ছে? কি তাদের আছে? নাই অর্থ, নাই বাড়ি, নাই গাড়ি, আছে শুধু তাদের একটি ভালোবাসা। শিশু সন্তানদের মতো মানুষ যেরকম ভালোবাসে, আজকে বৃদ্ধ মায়েরা, বৃদ্ধ বাবারা তাদেরকে দিচ্ছে ভালোবাসা। তাই ভালোবাসা তারেক রহমান সাহেব নিতে পারতেন 5ই অগাস্টের পরে। উনি যদি বাংলার মাটিতে ফিরত যেতেন, সাহসিকতার সাথে যদি বাংলার মাটিতে যেতেন, আজকে বিএনপির চাইতে বড় শক্তিশালী রাজনৈতিক দল আর কোনো একটি থাকতো না। অপরদিকে রাজনীতিতে যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সেটারও একটি সমাধান হয়তোবা তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি নেতা নাহিদ ইসলাম বসে তার সমাধান করতে পারতেন, এবং 3 জন মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বিশেষ বৈঠক করে তার সমাধান করে একটি সুন্দর নির্বাচনের মাঝে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে, আর যারা পরাজিত হবে তারা বিরোধী দলের নেতৃত্বে থাকবে। এই মীমাংসাটুকু এখনো করার সময় আছে, আর এটা করার দায়িত্বটা একমাত্র বড় দল হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই নিতে হবে। কারণ মানুষ এরকম স্লোগান দিচ্ছে যে চাঁদা উঠছে পল্টনে, বাঘ আসছে লন্ডনে। এই কথাটা, এই শব্দটা এখন তারেক রহমানের সাথে এমন ভাবে মেখে গিয়েছে যে গ্রামের অজপাড়া একটি গ্রামের একজন কৃষককে জিজ্ঞাসা করলেও সে সেটাই বলবে, সেটাই বলছে। 5 কোটি টাকা চাঁদা দাবি করেছে বাস মালিকদের কাছ থেকে। 5 কোটি টাকা না দিলে তোমাদের বাস ভেঙে ফেলা হবে, চলতে দেওয়া হবে না, রাস্তায় তোমাদের বাস। কেন তারেক রহমান সাহেব তার দলের কমান্ড দিয়ে এদেরকে সরাসরি ধরে আদালতে নিয়ে সোপর্দ করছেন না? দল কেন শক্ত হচ্ছেন না এই চাঁদাবাজদের বিরুদ্ধে? এই সমস্ত কথাগুলা কিন্তু আজকে প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মানুষের মুখে মুখে আলোচনা। তাহলে বিএনপি ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজিতে যদি, টেন্ডারবাজিতে যদি শীর্ষস্থানে থাকে, এনসিপির কিছু নেতাও এখানে পথ হারা হচ্ছে। তারাও বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছেন, বা বিভিন্ন জায়গায় তারা মাসুয়ারা নিচ্ছেন, বা বদলি বাণিজ্য করছেন, বা প্রমোশন বাণিজ্য করছেন। এই কথাগুলো আছে। তাই এনসিপি থেকে 20% ঝরে যাবে নির্বাচনের আগে। ইতিমধ্যে কয়েকজন নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এবং পরিকল্পিতভাবেই ওই নারীরা তাদের ভিতরে ঢুকেছেন, যেই নারীদের আসল চরিত্র একেবারেই নাজেহাল চরিত্র, যেই নারী তার শ্বশুরকে তার সাথে যৌন হয়রানির কথা বলেছিলেন, সেই নারী
তুষারকে বলেছেন, তুষার নিজ মুখে ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছেন, সেটাও আমরা মিডিয়াতে শুনতে পেয়েছি। কিন্তু তুষারকে এত দূর এত কাছে নিয়ে গেছেন কোন পরিকল্পনায়? তাহলে এখানে ভারতীয় আর রর পরিকল্পনা কাজ করছে এনসিপির ভিতরে উগ্রপন্থী কিছু নারীদের, আর সামান্তার মতন এবং কয়েকটা যে তরুণী মেয়ে, শিক্ষিতা মেধাবী মেয়ে আছে এখানে, তারা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠছে। তাদের লেখাপড়া, মেধা, ভালোবাসা, ভদ্রতা, তাদের নম্রতা মানুষ এনসিপির দিকেও ঝুঁকছে। তাই 20% এনসিপি নেতা ঝরে যাবে নির্বাচনের। তো দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকলের আলোচনাগুলো শুনেছেন, এবং আমি যতগুলো কথা বললাম এগুলো আপনারা মনোযোগ সহকারে আশা করি শুনেছেন। শোনার পরে আপনাদের হয়তো ভিতরে জল্পনা কল্পনা অভাব নেই, অবশ্যই মানে অনেক ধরনের কথাই মনে পড়তেছে। তো মনে পড়ে লাভ নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন সেটা। আর পুরো ভিডিওটি আজকে কারা কারা দেখলেন একটু কমেন্ট বক্সে জানান। আজকের এই ভিডিওটি পুরোপুরি কারা কারা দেখেছেন, অর্থাৎ যে এখন যে আমি কথা বলতেছি একদম শুরু থেকে এখন পর্যন্ত বা শেষ পর্যন্ত কারা কারা ভিডিওটি দেখেছেন একটু হাত তোলেন। আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।